আমিন খান ১৯৭২ সালে ২৪ ডিসেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় কালীগঞ্জ উপজেলার মৌতলায়। পারিবারিক নাম আমিনুল ইসলাম খান স্বপন, কিন্তু আমিন খান নামটা তার মোটেও পছন্দ ছিল না। তাই তো স্কুলে থাকা অবস্থায় তার দুটো নেমপ্লেট ছিল, আর যে কারণে স্বপন নামের নেমপ্লেটটাই সবসময় লাগাতেন। যদিও সিনেমা এসে আমিন নামটাই ব্যবহৃত হয়, সেক্ষেত্রে খান তার পারিবারিক সূত্রে। আমিন খান ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির ছিলেন। অভিনয়ের দিকে ছোটবেলা থেকেই ঝোঁক ছিল তার। মৌতলা হাই স্কুলে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে এরপর খুলনা আইডিয়াল কলেজ থেকে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর চলে যান ঢাকাতে। আমিন খানের বাবা আলহাজ খান লোকমান হোসেন খুলনা শিপইয়ার্ডে চাকরি করতেন। বর্তমানে মা বাবা সহ পরিবার নিয়ে থাকেন রাজধানীর উত্তরায়। পরিবার সহ বছরে দুবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আমিন খান। প্রতিবেশীদের মধ্যে তখন আনন্দের বাঁধ ভাঙে। ছোটবেলা থেকেই যে ছেলে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে আসছিল, সে কিনা হবে সিনেমার নায়ক। কেননা সিনেমা, FDC এগুলো ছিল তার স্বপ্নের সীমারেখার বাইরে। কিন্তু উৎসব চাচার পীড়াপিড়িতে পত্রিকার FDC-তে নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের ইচ্ছার বাইরে ছবি, বায়োডাটা পাঠায়। তাই বলে ইন্টারভিউ কার্ড পেয়ে যাবেন কখনো ভাবেননি। যাই হোক, এই প্রক্রিয়ায় অংশ হিসেবে হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ১৯৯০ সালে সুপার হিরো হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হন আমিন খান। FDC-র নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে ১৯৯০ সালে সুপার হিরো হিসেবে আত্মপ্রকাশ করলে তার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পায় মোহাম্মদ হোসেন পরিচালিত অবুঝ দুটি মন ১৯৯৩ সালে। মোহাম্মদ হোসেন পরিচালিত ছবি মুক্তির আগে বাদল খন্দকারের দুনিয়ার বাদশা ছবিতে কাজ করেন। ছবিটি সুপার হিট ব্যবসা করে। এই ছবি তাকে অ্যাকশন ঘরানার আগ্রহী হওয়ার রাস্তা তৈরি করে দেয়। তার আগে মুখোমুখি হতে হয় অনেক ঘটনার। সে সময়কার কথা মনে পড়ে আমিন খান বলেন, খুলনা থেকে ঢাকায় আসি। শহর থেকে আসা আমি কাউকে চিনি না, জানি না। একমাত্র অভিভাবক আমার চাচা, তিনিও সিনেমার কেউ নন। ডানে যাব নাকি বামে যাব কিছুই জানি না। তারপর অডিশনে টিকে গেলাম। অডিশনের বাড়ি বাংলাদেশের স্বনামধন্য ও প্রভাবশালী একজন পরিচালক আমাকে দিয়ে ছবি বানানোর আগ্রহ প্রকাশ করেন। প্রতিযোগিতা শেষে ছবির নামও ঘোষণা করলেন, কিন্তু আমাকে নিলেন না। আমি চুপচাপ রইলাম। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে চলেছি। তা না হলে হয়তো আত্মহত্যাই করতাম। এর মধ্যে সে সময় সবচেয়ে মেগাহিট 3টি ছবির প্রস্তাব আমার কাছে আসে, কিন্তু পরিচালকের কথা দেওয়ার কারণে ছবিগুলো আমার করা হয়নি। ওই পরিচালকের একজন শিষ্য আমাকে নিয়ে ছবি বানাতে চাইলেন, অজ্ঞাত কারণে তাও হলো না। অবুঝ দুটি মন করার আগে 3টি ছবির সাইনিং মানিয়ে নিয়েছিলাম। কোনোটিতে কাজ করা হচ্ছে না। এদিকে আমাকে প্রস্তাব দেওয়া ছবিগুলো মুক্তি পেতে লাগলো। মন খারাপ লাগা শুরু হলো। পলিটিক্সে পড়ে গেছি। চাচার সঙ্গে ইস্কাটনে থাকতাম, লজ্জায় বাড়িতেও যেতে পারতাম না। 2 বছরে ঈদেও বাড়ি যেতে পারিনি। তবে এই কষ্টের সময় সে সময় সাংবাদিকদের খুব ভালোভাবে পাশে পেয়েছেন আমিন খান। তার এই আমিন খান নামটিও দেন। আমিন খান বললেন, সে সময় সাংবাদিকরা আমাকে মানসিকভাবে ভীষণ সাপোর্ট করেছেন। ভাই বন্ধুর মতো ছিলেন। সাংবাদিক আহমেদ কামরুল মিজান ভাই তো অবুঝ দুটি মন ছবিতে অভিনয়ের ব্যবস্থাও করে দেন। এই পরিচালকের আজকের হাঙ্গামা ছবিটি তখন সুপারহিট। ওই ছবির প্রস্তাবও আমার কাছে এসেছিল। ততদিনে নতুন মুখের সন্ধানে কার্যক্রম থেকে নির্বাচিত হওয়ায় 2 বছর কেটে গেছে। ভাবলাম এখন আর বসে থাকার মানে হয় না। তারপর কাজ শুরু করলাম। কার্টিসি হিসেবে ওই প্রভাবশালী পরিচালকের সঙ্গে দেখা করতে গেলাম। জানতে পারি তিনি দেশের বাইরে। তাই ঢাকায় আসার আগে আমার ছবির মহরত আর শুটিং শুরু হয়ে যায়। আসার খবর শুনে তাকে আবার বলতে চাই, তখন যে খারাপ ব্যবহার আমার সঙ্গে করেছিলেন আশাহত হলাম। চরম বাজে ব্যবহার, যা আজও ভাবলে অবাক হই। FDC-তে পা ধরে সালাম করতে চাইলে পা সরিয়ে নেন। আমার প্রথম ছবি রিলিজের পর এই সিন্ডিকেট সক্রিয় হলো, নেতিবাচক প্রচারণা করতে লাগলো। 10 বছর আমাকে তাদের সিন্ডিকেটের সঙ্গে কাজ করতে দেয়নি। খুলনা থেকে ঢাকা আসার পর নতুন মুখের সন্ধানে কার্যক্রম নির্বাচিত হওয়ার পর সিনেমাকে পেশা ভাবতে শুরু করলাম। আমির খানের মতে তার পেছনে ফিরে যাওয়ার জায়গা ছিল না। তাই শত বঞ্চনা সত্ত্বেও মাটি কামড়ে পড়েছিলেন। সমস্যা যেন পিছুই ছাড়ে না। আমিনের অবুঝ দুটি মন মুক্তি 2 বছর পর কাজ শুরু করেন প্রিয়জন ছবির। এর মধ্যে আরো কয়েকটি ছবিতে অভিনয় করা হয়েছে তার। ত্রিভুজ প্রেমের সেই গল্পের ছবির পরিচালক মোহাম্মদ হোসেন। এরপর কি ঘটলো তা শুধু শুনুন আমির খানের বয়ানে।
1995 সালে ব্যাংককে প্রিয়জনের শুটিং করতে গেলাম। আমি ছাড়াও আছেন রিয়াজ শিব। 12 দিনের শুটিং করলাম, গান, দৃশ্য অনেক কিছু করা হয়েছে। ঢাকায় ফিরলাম। ঢাকা আসার পর আমার সঙ্গে ছবির সংশ্লিষ্ট কারো যোগাযোগ নেই। এরই মধ্যে সাংবাদিকরা আমাকে জানালেন ছবির মহরত হবে। মাথায় আকাশ ভেঙে পড়ার কথা। কি পরিমাণে হতাশায় পড়ে যায় তা বলে বুঝাতে পারবো না। আমি সিনেমার জন্মদাতা মোহাম্মদ হোসেনের কাছে জানতে চাই তার ছবি থেকে এভাবে বাদ পড়ার অর্থ। তিনি বললেন, আমিন খান, তুমি ভালো অভিনেতা না, বাজারে তোমার চাহিদা নেই, তাই তোমাকে বাদ দেওয়া হয়েছে। রাগে, দুঃখে, কষ্টে এফডিসিতে যাওয়া বন্ধ করে দেই। এর মধ্যে একদিন আমার আরেকটা ছবি ডাবিং করে বের হয় ডাবিং থিয়েটারের সামনে। বলতে পারেন আমার জীবন সিনেমার মতো হয়ে গেল। আবার বড় একটা আঘাত। সৃষ্টিকর্তার কি নির্মম পরিহাস। সালমান শাহ তখন হটকে। তার আগ পর্যন্ত কোনো ফ্লপ নেই তার ডিকশনারিতে। প্রিয়জন দিয়ে প্রথম ফ্লপের দেখা পায়। ভাগ্য ভালো আমি ছিলাম না, তা না হলে ফ্লপের ভাগিদার আমি হতাম। আমি তখন সময় কাটাতে চন্দ্রিমা উদ্যানে লেকে গিয়ে চুপচাপ বসে থাকতাম। তখন কাজের চাপ ছিল না। একটা সময় ওই পরিস্থিতি কাটিয়ে উঠেছে। 1993 থেকে একটানা 2010 সাল পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আগ্রহ কমতে থাকে। আমিন খান বলেন, 2008 সালে মান্না ভাই মারা যাওয়ার পর আরেকটা গ্রুপ সক্রিয় হলো, সিন্ডিকেট তৈরি হলো। আমাদের সময় যারা প্রোডাকশন বয় কিংবা ক্রিং চালাতো তারা প্রযোজক বনে গেল। তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে অনেক কিছু শুরু করলো, ইন্ডাস্ট্রির জন্য ভাবলো না। আমার সেই বিষয়গুলো পছন্দ না হওয়াতে সরে গেলাম, আর নিয়মিত হলাম না। সিনেমার লম্বা সময় ধরে কাজ করতে গিয়ে একটা জিনিস উপলক্ষ হয়েছে। জানালেন, সারা পৃথিবীতে ছবিতে কাস্টিং ডিরেক্টর থাকেন। গল্পের প্রয়োজনে যাকে কাস্টিং করা দরকার তিনি তাকে নির্বাচিত করে, অডিশন দেন। অথচ বাংলাদেশে এই অনুভব তৈরি হয়নি। নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথাও বললেন। এক সময় জনপ্রিয় এই নায়ক একবার প্রযোজক ও পরিচালক আমার কাছে অসাধারণ একটি গল্প নিয়ে হাজির হলেন। সবকিছু শোনার পর তাদের বলেছিলাম, আমাকে নিয়েন না, এই ছবিতে রিয়াজকে নিয়েন, ভালো হবে, কারণ আমার রোমান্টিজমের প্যাটার্ন আলাদা, অন্যরকম। পরিচালক ও প্রযোজক আমার কথা শুনে থ হয়ে যান। বলেন, আমিন খান বাংলাদেশের ছবির কাজে এখনো পেশাদারি মনোভাব গড়ে ওঠেনি বলে মত দিয়েছেন আমিন খান। তার মতে বাংলাদেশের প্রফেশনালিজমের চেয়ে ইমোশনাল ব্যাপারগুলো কাজ করে বেশি। যার সঙ্গে যার খাতির বেশি, আবদারের সম্পর্ক, তাকে দিয়ে কাজ করানো হয় বেশি, যা অনেক বড় একটা অন্তরায় বলতে পারেন। চলচ্চিত্র জগতের পলিটিক্স আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে। আমিন খান সমসাময়িক শাবনাজ, শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা, চম্পা, শিল্পী, ঋতুপর্ণা, শাহনাজ সহ সব নায়িকাদের সাথেই কাজ করেছেন। তার সর্বোচ্চ সিনেমার পরিচালক মন্তাজুর রহমান আকবর। তার পরিচালনায় 10টি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া FI মানিকের 7টি ও মালিক আফসারের 4টি সিনেমায় অভিনয় করেছেন। 1998 সালে 15 মার্চ আমিন খান বিয়ে করেন সঙ্গী স্নিগ্ধা খানকে। স্ত্রীর অবদান তার জীবনে উল্লেখযোগ্য বলেন এই অভিনেতা। স্নিগ্ধা খান আমিন খানকে সবসময় তার মানসিক অবস্থায় শান্ত রেখে তাকে সঠিকভাবে কাজ করার পরামর্শ দেন। মাত্র 3 মাসে প্রেমের বিয়ে। আমিন খান ও স্নিগ্ধার কম সময়ে প্রেমের বিয়েই বলে। সামনের বছরে তাদের দাম্পত্য জীবনের 20 বছর পূর্ণ হবে। এখনো নিজের স্ত্রীকে নিয়ে সুখে আছেন। এমন সুখের অবিচ্ছেদ্য অংশে 2 ছেলে, যারা তাদের আনন্দে পূর্ণতা দান করে। আমিন খানের নিজের জন্মদিন 24শে ডিসেম্বর, বড় ছেলে রায়ানের 24শে আগস্ট এবং ছোট ছেলে আজমাইনের 24 জুন। 24 সংখ্যাটি অনেক সৌভাগ্য বলে মনে করেন তিনি। একসময় শুটিংয়ে অ্যাকশন কাট শুনে অভ্যস্ত চিত্রনায়ক আমিন খান কারখানায় তৈরি পণ্যের প্রসারে কাজ করে যাচ্ছেন। পণ্য প্রতিষ্ঠান ওয়ালটনের শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করা এই নায়ক এখন ব্র্যান্ড ম্যানেজমেন্ট হেড। এটাই তার প্রাত্যহিক জীবনের অংশ। তবে অভিনয় জীবনের সেই সময়ের কথা মনে পড়ে। আমিন খান বললেন, 2 বছরের শুভেচ্ছা দূত কাজ করার পর মনে হয় ব্র্যান্ড নিয়ে কাজ করার সুযোগ আছে। কাজের আগ্রহ থেকে কর্তৃপক্ষকে আমার ইচ্ছার কথা জানায়। 7 বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছি। চলচ্চিত্রের আমিন খানকে তারা এই আসন দিয়েছেন, পাশাপাশি আমার আগ্রহ। প্রিয় দর্শক, নায়ক আমিন খানকে আপনাদের কাছে কেমন লাগে? আপনারা কি আমিন খান অভিনীত কোনো সিনেমা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলে যাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা এবং ভালোবাসা।